পৃথিবী, যা সৌরমণ্ডলের একমাত্র নীল রঙের গ্রহ যেখানে আমরা বসবাস করি, সেই পৃথিবী আজ থেকে 450 কোটি বছর আগে মহাকাশে শুধুমাত্র একটা ধুলোর মেঘ ছিল। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র ধূলিকণার একটা বড় মেঘ, যেখানে মাটি, জল, বাতাস এইসব কিছুর কোনো চিহ্নই ছিল না। কিন্তু তারপর কি এমন হলো যে পৃথিবী মেঘ থেকে একটা কঠিন গোলকে পরিণত হলো? কেন অনেক বিজ্ঞানীরা এটা বলেন যে যখন ধুলোর মেঘ থেকে আমাদের পৃথিবী তৈরি হলো, তখন সেটা আমাদের বর্তমান সময়ের পৃথিবীর তুলনায় 4 গুণ ছোট ছিল এবং লাল রঙের উত্তপ্ত লাভা দিয়ে তৈরি হয়েছিল। পৃথিবী এত ছোট হওয়া সত্ত্বেও এর মধ্যে কিভাবে এত ভর এলো? সেই সময় পৃথিবীতে যদি শুধুমাত্র উত্তপ্ত লাভাই থেকে থাকতো, তাহলে একটা ধুলোর মেঘ কিভাবে এত গরম হলো, আর কিভাবেই বা পরে আবার ঠান্ডা হলো, যার কারণে পৃথিবীতে প্রথম প্রাণের অস্তিত্ব দেখা দিয়েছিল? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটাই জেনে নেব যে কিভাবে পৃথিবী জন্মেছিল। আজকের এই ভিডিওতে আমাদের নজর থাকবে পৃথিবীর বায়োগ্রাফির উপরে। আর এই ভিডিওটা নিঃসন্দেহে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হয়তো এটা একমাত্র এমন বায়োগ্রাফি হবে যেটা কারো জন্মের আগেকার কাহিনী তুলে ধরবে। তবে আমাদের পৃথিবীর এই বায়োগ্রাফি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট 1755 সালে তার বই ইউনিভার্সাল নেচার হিস্ট্রি অ্যান্ড থিওরি অব দ্য হেভেনে লিখেছিলেন। কিন্তু তারপর এই বইতে প্যারিয়া লাপলেস, যিনি একজন ফ্রেঞ্চ স্কলার ছিলেন, তিনি 1796 সালে কিছু পরিবর্তন করেন। তারপর সেই বইটা বর্তমানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হাইপোথিসিসে পরিণত হয়েছে। এই বায়োগ্রাফিতে তিনি সোলার নিউক্লিয়ার ডিস্ক মডেলের সাহায্যে পৃথিবীর ফরমেশনকে ব্যাখ্যা করেছেন। এটা এমন একটা হাইপোথিসিস যা পরিষ্কারভাবে এই সব কিছু জানায় যে কিভাবে আমাদের সৌরজগৎ একটা ধুলোর মেঘ থেকে আমাদের সূর্যের আশেপাশে ঘুরতে ঘুরতে ডিস্ক ফর্ম থেকে সলিডিফাই হয়। আর এই ব্যাখ্যাটা বেশ যুক্তিপূর্ণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর বায়োগ্রাফি। সোলার নিউক্লিয়ার ডিস্ক মডেল অনুযায়ী আজ থেকে প্রায় 600 কোটি বছর আগে আমাদের সৌরজগৎ বর্তমানে যে জায়গায় আছে সেখানে শুধুমাত্র একটা বড় ধুলো এবং গ্যাসের মেঘ ছিল। আজ আমরা এরকমই ধুলো এবং গ্যাসের মেঘকে টেকনিক্যালি নীহারিকা বলে থাকি। মহাকাশে উপস্থিত এই নীহারিকা আসলে আমাদের পৃথিবী ছিল। অর্থাৎ একদিক থেকে আপনারা এটাকে স্বর্গের মেঘ বলতে পারেন, কারণ এর মাধ্যমে আমরা ব্রহ্মাণ্ডে পা রেখেছিলাম। এরকম নীহারিকা কয়েক বিলিয়ন বছরে ধ্বংস হওয়া নক্ষত্র এবং ব্ল্যাক হোল থেকে নির্গত ম্যাটার থেকে তৈরি হয়। তাই আমাদের এই নীহারিকাতে ম্যাটারের পরিমাণ যত বাড়তে শুরু করে, তত সেই নীহারিকার গ্র্যাভিটিও বাড়তে থাকে, আর আমাদের এই নীহারিকা গোলাকার হতে শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হলো কেন? কারণ আজ আমাদের কাছে গ্র্যাভিটির একটা ইকুয়েশন আছে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে গ্র্যাভিটি এবং ভর সরাসরি সমানুপাতিক। তবে সেই সময় নক্ষত্রের বিস্ফোরণ এবং ব্ল্যাক হোল থেকে নির্গত পদার্থের কারণে আমাদের নীহারিকাতে পদার্থ বেড়েই যাচ্ছিল, অর্থাৎ ভর বেড়েই যাচ্ছিল। আর তখনই ভাগ্য বলুন বা কাকতালীয়ভাবে আমাদের নীহারিকার সামনে উপস্থিত একটা অনেক বড় নক্ষত্র বিস্ফোরিত হয়ে সুপারনোভাতে পরিণত হয়। আর এখানে আমি ভাগ্যের কথা কেন বললাম জানেন? কারণ বিস্ফোরণের ফলে নির্গত শকওয়েভ এতই শক্তিশালী ছিল যে সেটা আমাদের নীহারিকার গ্র্যাভিটির কেন্দ্রকেই ভেঙে ফেলে আর সমস্ত সিস্টেমকে অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ রোটেশন মোশনে বদলে ফেলে। ফলে এতক্ষণ পর্যন্ত যে মেঘটা গোলাকার আকারের ছিল সেটা একেবারে সমতল ডিস্কে বদলে যায়, যেখানে গ্র্যাভিটির কোনো কেন্দ্রই ছিল না। যেহেতু সেখানে পদার্থকে ধরে রাখার জন্য গ্র্যাভিটির কোনো কেন্দ্রই ছিল না, তাই ডিস্কে আমাদের নীহারিকার সমস্ত পদার্থ অসমানভাবে ছড়িয়ে পড়েছিল। যেখানে পদার্থের ঘনত্ব অনেক বেশি ছিল, সেখানে আরও বেশি করে পদার্থ যুক্ত হতে শুরু করেছিল। কারণ যে কোনো অবজেক্টের ঘনত্ব বৃদ্ধি পেলে অর্থাৎ ভর বাড়লে সেই অবজেক্টের গ্র্যাভিটিও বেড়ে যায়। আর গ্র্যাভিটির কারণে আরও বেশি পদার্থ জায়গায় জায়গায় একত্রিত হওয়ার কারণে আমাদের নীহারিকার ডিস্কের পরিধি সংকুচিত হতে শুরু করে। আর ছোট পরিধির মানে হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম বেড়ে যাওয়া, অর্থাৎ যে রোটেশনাল মোশন আমরা পেয়েছিলাম সেটা আরও দ্রুত হতে শুরু করেছিল। এই বিষয়টাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদের একটা ক্লিপ দেখাচ্ছি। এই ক্লিপটা মনোযোগ সহকারে দেখুন। যখন এই মেয়েটা তার হাতটা ছড়ায় তখন তার পরিধি বেড়ে যায়, যার ফলে বাতাসের রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং তার অ্যাঙ্গুলার মোমেন্ট বা সহজ ভাষায় বললে রোটেশনাল স্পিড কমে যায়। কিন্তু যখনই সে হাতটা ভেতরের দিকে ঢোকায় তখন তার রেজিস্ট্যান্স কমে যায় এবং রোটেশনাল স্পিড বেড়ে যায়। একে বলা হয় কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এই নীতিটাকে ডান্সাররা ভীষণভাবে প্রয়োগ করে। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ডিস্কের স্পিড বাড়ল। এবার ফিরে আসবো আমাদের কাহিনীতে।
যখনই ধুলোর মেঘ দ্বারা তৈরি এই ডিস্ক ঠিক কোনো সাইক্লোনের মতো ঘুরতে শুরু করে, তখন তার কেন্দ্রে একটা ভর্টেক্স তৈরি হয় যা সব কিছুকে কেন্দ্রের দিকে টেনে নিচ্ছিল, যার ফলে নিমেষের মধ্যে বেশিরভাগ পদার্থ কেন্দ্রের দিকে জমা হতে শুরু করেছিল। কেন্দ্রে ভিড় এত বেড়ে গিয়েছিল যে সেখানকার প্রেশার হঠাৎ করে অনেকটাই বেড়ে যায়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে গেলুসেক ল অনুযায়ী প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, অর্থাৎ যখন কেন্দ্রে চাপ বাড়ে তখন সেখানকার তাপমাত্রাও বাড়তে শুরু করে। আর যখন এত উচ্চ তাপমাত্রা এবং গ্যাস পদার্থের উপরে প্রভাব ফেলবে, তখন তাদের নিজেদের মধ্যেকার প্রতিক্রিয়াকে কেউ আটকাতে পারবে না। এই জন্য যখন হাইড্রোজেন গ্যাসের মলিকিউল একে অপরের সংস্পর্শে আসে, তখন তাদের মধ্যে নিউক্লিয়ার ফিউশন হয় এবং হিলিয়াম মলিকিউলস তৈরি হতে শুরু করে। এটা ছিল সেই রিয়াকশন যা বর্তমানে আমরা আমাদের সূর্যে দেখতে পাই। অর্থাৎ দীর্ঘদিন ধরে চলা এই অত্যাধিক প্রেশার, টেম্পারেচার এবং নিউক্লিয়ার ফিউশন আসলে একটা উত্তপ্ত খিটখিটে বাচ্চা সূর্যের জন্ম দিচ্ছিল, এবং এর জন্ম হতেই এই বাচ্চা সূর্যটার নাম রাখা হয় প্রোটোস্টার। আর এই খিটখিটে প্রোটোস্টারকে দেখার জন্য যাকে রাখা হয়েছিল তার নাম ছিল প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক, অর্থাৎ ধূলিকণা, বিভিন্ন গ্যাস এবং অবজেক্টের এমন একটা ডিস্ক যা তার আশেপাশে ঘুরছিল। ঠিক সেইভাবে যেভাবে শনি গ্রহের আশেপাশে কঠিন বস্তু এবং গ্রহাণু ঘুরতে থাকে, এখানে এই জিনিসটাই দেখা গেছে, তবে অনেক বড় মাত্রায়। এই প্রোটোপ্ল্যানেটারি ডিস্কে শুধুমাত্র মেটাল এবং সিলিকেটসে এমন পদার্থ ছিল যা সদ্য জন্মানো বাচ্চা সূর্যের মুড সুইং সহ্য করতে পারত। কারণ যেহেতু তাদের বয়েলিং পয়েন্ট অনেক বেশি হয়, তাই তারা এই সদ্য জন্মানো সূর্যের কাছাকাছি থাকতে শুরু করে। ধীরে ধীরে গ্র্যাভিটির কারণে তারা তাদের কাছে উপস্থিত পদার্থকে আকর্ষণ করে এবং টেরেস্ট্রিয়াল প্ল্যানেট যেমন বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল গ্রহ তৈরি করে। যেসব মলিকিউল অনেক বেশি সেন্সিটিভ ছিল, সেগুলো প্ল্যানেটারি ডিস্কে সূর্যের থেকে অনেক দূরে থাকতে শুরু করে। কিন্তু এই সেন্সিটিভ মলিকিউলের সংখ্যা মেটাল এবং সিলিকেটের থেকে অনেক বেশি ছিল। এই জন্য তারা বাচ্চা সূর্যের থেকে দূরে অবস্থিত গ্যাস জায়ান্ট বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনে পরিণত হয়। এবার যখন প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের জায়গা ভাগাভাগি প্রায় শেষ হয়ে যায়, তখন অবশিষ্ট মলিকিউল যারা তখনও সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা কাদের কাছে যেতে চায়, তারা আজও গ্রহাণুরূপে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমরা এতক্ষণ পর্যন্ত এটা দেখলাম যে বেশিরভাগ মেটালস এবং সিলিকেটস সৌরজগতের ভিতরের গ্রহগুলো তৈরি করেছে। কিন্তু এটা কি হঠাৎ করেই তৈরি হয়ে গেল? একেবারেই না। যখন প্রোটোস্টার জন্মায়, তখন থেকে প্রথমে ছোট ছোট পাথর তৈরি হয় যা একে অপরের সাথে সবসময় শুধু ধাক্কা খেত। ক্রমাগত চলতে থাকা এই সংঘর্ষই পরবর্তী সময়ে 5টা গ্রহকে জন্ম দেয়: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে 5টার বদলে 4টে বললাম কেন। আসলে আগে কঠিন গ্রহ 5টা ছিল: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এবং থিয়া। মঙ্গল গ্রহের থেকে এই থিয়া গ্রহটা প্রায় 4 গুণ বড় ছিল। সেই সময় ভুলবশত থিয়ার সাথে পৃথিবীর ধাক্কা লাগে। সেই ধাক্কাটা এত জোরদার ছিল যে থিয়ার কিছু অংশ এবং পৃথিবী ফিউজ হয়ে একটা বড় গ্রহে পরিণত হয়। কিন্তু সেই সংঘর্ষের সময় একটা টুকরো বাইরে চলে যায়। আর আপনারা কি জানেন সেই ছোট টুকরোটা বর্তমানে কি? আপনারা কি চাঁদের কথা ভাবছেন? তাহলে আপনারা একদম ঠিক ধরেছেন। বর্তমানে সেটাকে আমরা চাঁদ হিসেবে জানি। বর্তমানে সবাই এই সংঘর্ষটাকে গ্রেট ইম্প্যাক্ট কলিশন বা বিগ স্প্ল্যাশ নামে চেনে। এরপর এই বড় গ্রহটার বেড়ে যাওয়া গ্র্যাভিটি আশেপাশের গ্রহাণুকে পৃথিবীর দিকে আকর্ষিত করতে শুরু করে দিয়েছিল। গ্রহাণু বৃষ্টির আকারে পৃথিবীতে ঝরে পড়ছিল। সেই সময় পৃথিবীর কাছে কোনো বায়ুমণ্ডল ছিল না যা সেই সব গ্রহাণুর হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে। আর কয়েক হাজার বছর পর্যন্ত চলতে থাকা অ্যাস্ট্রয়েড বোম্বার্ডমেন্ট সমগ্র পৃথিবীকে একটা মোল্টেন প্ল্যানেটে পরিণত করেছিল। এর কারণ ছিল সংঘর্ষের কারণে হিট এনার্জি প্রডিউস হতো যা পৃথিবীকে উত্তপ্ত করে তুলেছিল। এবার ভাবুন তো, পৃথিবীতে কত গ্রহাণু আশ্রে পড়েছিল যা পৃথিবীকে সলিড থেকে লিকুইড মল্টেন লাভাতে বদলে দিয়েছিল। এবার যখন সম্পূর্ণ পৃথিবী প্রায় তরল অবস্থায় চলে এসেছিল, তখন সমস্ত ভারী উপাদানগুলো ডুবে যেতে শুরু করে এবং হালকা কম ঘনত্বযুক্ত উপাদানগুলো উপরের দিকে চলে আসে। এই জন্য আজ আমাদের পৃথিবীর সম্পূর্ণ পদার্থগুলো আলাদা আলাদা লেয়ার হিসেবে দেখতে পাই, অর্থাৎ কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল। এই সম্পূর্ণ প্রসেস চলাকালীন সবথেকে কম ঘনত্বযুক্ত গ্যাসগুলো শিলামণ্ডলের থেকেও উপরে উঠে যায়
আর তারা তৈরি করে আমাদের মতো প্রাণীদের বিকশিত হওয়ার জন্য প্রয়োজনীয় পারিপার্শ্বিক পরিবেশ, অর্থাৎ সেই সমস্ত গ্যাস মিলে পৃথিবীতে একটা বায়ুমণ্ডল তৈরি করে। যদিও পৃথিবীর এই বায়ুমণ্ডল এখনও মানুষের জীবনধারণের উপযুক্ত ছিল না, এই জন্য তাকে আরও কিছু সময় পর্যন্ত জীবনের ডেলিভারি পিছিয়ে দিতে হতো। এরপর পৃথিবীর তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করে, আর তখনই পৃথিবীতে প্রাণ জন্মানোর সুযোগ পাই। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? বন্ধুরা, বায়ুমণ্ডলে উপস্থিত সালফেট, হাইড্রোকার্বন এবং অন্যান্য গ্যাসগুলোর রিয়াকশন জল আগে থেকেই তৈরি করে রাখলেও সেটা অত্যাধিক তাপের কারণে তখনও পর্যন্ত বাষ্পরূপেই বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছিল। যখন পৃথিবী ভালোভাবে ঠান্ডা হয় তখন সেই বাষ্প ঘনীভূত হওয়ার সুযোগ পায়, আর শেষমেশ বৃষ্টির দেখা পাওয়া যায়, যা সবার আগে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াকে জন্ম দেয়। এই ব্যাকটেরিয়া ফটোসিনথেসিসের মাধ্যমে সালফার কম্পাউন্ডস এবং হাইড্রোকার্বনকে ডাইজেস্ট করে বাতাসে অক্সিজেনকে রিলিজ করতে থাকে। ধীরে ধীরে বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসের পরিমাণ কমতে থাকে এবং অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। বেড়ে যাওয়া অক্সিজেন ওজোন স্তর তৈরি করে। যদিও এটা আমাদের পৃথিবীর জন্য একটা ভালো খবর ছিল। এইভাবে আমাদের পৃথিবী এবং পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি হয়েছিল। তবে সবথেকে মজাদার বিষয় হলো, যেখানে প্রাণের বিকাশ হওয়ার মতো পরিবেশ তৈরি করতে পৃথিবীর প্রায় 5 বিলিয়ন বছর সময় লেগেছিল, সেখানে আমরা মাত্র 5 দশকে পৃথিবীর কী অবস্থা করেছি একবার ভাবুন। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকের এই ভিডিও থেকে আপনি নতুন কী কী জানলেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।